আজকের কলকাতা ভারতের অন্যতম ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক নগরী। বহু শতাব্দীর বিবর্তনের মধ্যে দিয়ে নদী, বন্দর, বাণিজ্য কেন্দ্র, গ্রামীণ জনপদ এবং ঔপনিবেশিক আগ্রাসনের সংঘাতে কলকাতা তার স্বরূপ লাভ করেছে। কলকাতার প্রারম্ভিক ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হলো নবাবী আমলের কলকাতা। আমরা 2 পর্বে আপনাদের নবাবী আমলের কলকাতার গল্প শোনাবো। আজ থাকলো দ্বিতীয় পর্ব। আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আমরা আসি প্রত্যেক সপ্তাহে শুক্রবার। এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি। এরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডিসক্রিপশনে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আজই। গত সপ্তাহে আমরা শুনিয়েছি নবাবী আমলের পল্লী সমাজ, জনজীবন, ধর্মবিশ্বাস এই সব কিছু নিয়ে গল্প। গত সপ্তাহে যারা পর্বটি শোনেননি তারা লিংকে দেওয়া ডেসক্রিপশন থেকে প্রথম পর্বটি শুনে নিতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। নবাবী আমলের কলকাতার ইতিহাসে সব থেকে নাটকীয় দিক হলো ইংরেজ ও বাংলার নবাবদের সম্পর্ক। প্রথম দিকে এই সম্পর্ক ছিল মূলত বাণিজ্য নির্ভর ও সুবিধাবাদী। নবাবরা ইউরোপীয় বণিকদের থেকে রাজস্ব, শুল্ক ও বাণিজ্যিক সুবিধা পেতেন। অন্যদিকে ইংরেজরা নবাবদের অনুমতি নিয়ে ব্যবসা করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইংরেজরা নিজেদের ক্ষমতা বাড়াতে থাকে। শুল্কমুক্ত বাণিজ্যের দাবি, বেআইনি দুর্গ নির্মাণ, অস্ত্র মজুত, নবাবী প্রশাসনের আদেশ অমান্য, প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় শক্তির সঙ্গে আঁতাত, স্থানীয় রাজনীতি ও ষড়যন্ত্রে অংশগ্রহণ, এই সব কারণে নবাবদের সঙ্গে ইংরেজদের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে ওঠে। বিশেষত আলীবর্দী খাঁ এবং পরে সিরাজউদ্দৌলা ইংরেজদের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আলীবর্দী খাঁ ছিলেন বাংলার শক্তিশালী নবাব। তিনি মুঘল বাদশাহদের থেকে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে বাংলা শাসন করতে শুরু করেছিলেন। তার শাসনকালে বাংলায় মারাঠা আক্রমণ, অভ্যন্তরীণ অস্থিরতা এবং বহিরাগত বণিকদের প্রভাব বৃদ্ধি, এই সব সমস্যার মোকাবিলা করতে হয়। কলকাতার ক্ষেত্রেও তার নীতি ছিল সতর্ক। ইংরেজরা এই সময় কলকাতায় নিজেদের বাণিজ্য বিস্তার করলেও তারা পুরোপুরি স্বাধীন ছিল না। আলীবর্দী খাঁ বুঝতে পেরেছিলেন যে ইউরোপীয় বণিকরা কেবল ব্যবসায়ী নয়, ভবিষ্যতের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও হতে পারে। তবু তৎকালীন বৃহত্তর রাজনৈতিক সংকটের কারণে তিনি সরাসরি বড় সংঘাতে যাননি। এই সময় কলকাতায় জনসংখ্যা বাড়তে থাকে, গুদাম, বাজার ও বসতি বিস্তৃত হয়, সাহেব পাড়া ও দেশি পাড়া স্পষ্ট হয়ে ওঠে, ইংরেজ প্রশাসনিক কাঠামো শক্তিশালী হতে থাকে। নবাবী আমলের কলকাতার ইতিহাসে সবথেকে স্মরণীয় এবং নাটকীয় ঘটনা হলো 1756 সালে সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণ। এই ঘটনা শুধু কলকাতার ইতিহাস নয়, সমগ্র ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছিলেন কয়েকটি কারণে। ইংরেজরা নবাবের অনুমতি ছাড়া ফোর্ট উইলিয়াম দুর্গে গোলা বারুদ মজুত করতে শুরু করেছিল। দুর্গের বাইরের প্রাচীর শক্তিশালী করে তোলে। তারা শুল্ক ও প্রশাসনিক নিয়ম ভঙ্গ করেছিল। নবাবের শত্রু ও ষড়যন্ত্রকারীদের আশ্রয় দিচ্ছিল। তারা বাংলার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করেছিল। সিরাজ বুঝতে পেরেছিলেন যে কলকাতায় ইংরেজ শক্তির বিস্তার বাংলার স্বাধীনতার জন্য বিপজ্জনক। 1756 সালে সিরাজউদ্দৌলা কলকাতার দিকে অগ্রসর হন। ইংরেজদের প্রতিরক্ষা দুর্বল ছিল এবং অনেক সাহেব পালিয়ে যায়। নবাবের বাহিনী ফোর্ট উইলিয়াম দখল করে এবং কলকাতা সাময়িকভাবে নবাবের নিয়ন্ত্রণে আসে। এই জয় ছিল প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেখিয়েছিল যে বাংলার নবাব এখনো বিদেশি বণিকদের উপর কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম। সিরাজ কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। সিরাজের কলকাতা দখল প্রমাণ করেছিল ইংরেজরা তখনও অজেয় ছিল না। নবাবী শাসন বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম ছিল। কলকাতা তখন বাংলার ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছিল।
সিরাজউদ্দৌলার কলকাতা দখলের পর ইংরেজরা একটি ঘটনা প্রচার করে, যা ইতিহাসে ব্ল্যাক হোল অফ কলকাতা নামে পরিচিত। তাদের দাবি ছিল, ফোর্ট উইলিয়াম দখলের পর বহু ইংরেজ বন্দীকে একটি ছোট ঘরে আটকে রাখা হয়েছিল এবং অনেকের মৃত্যু হয়। কিন্তু আধুনিক ইতিহাসবিদদের মতে এই ঘটনার বর্ণনা অতিরঞ্জিত এবং অনেকাংশে রাজনৈতিক প্রচার। ইংরেজরা পরবর্তীকালে সিরাজকে নিষ্ঠুর ও বর্বর হিসেবে দেখিয়ে নিজেদের প্রতিশোধ ও সামরিক আগ্রাসনকে ন্যায্যতা দিতে এই কাহিনী ব্যবহার করে। এই বিতর্ক থেকে একটি বিষয় স্পষ্ট হয়, নবাবী আমলের কলকাতার ইতিহাস শুধু ঘটনার ইতিহাস নয়, এটি ইতিহাস লেখার রাজনীতির ইতিহাস। আপনারা যারা কলকাতার ব্ল্যাক হোল নিয়ে বিস্তারিত জানতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া পর্বটা শুনতে পারেন। সিরাজউদ্দৌলার আক্রমণের পর ইংরেজরা সাময়িকভাবে দুর্বল হলেও খুব দ্রুত পুনর্গঠিত হয়। রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ইংরেজরা কলকাতা পুনর্দখলের পরিকল্পনা করে। 1757 সালের শুরুতে তারা কলকাতা পুনরায় দখল করে এবং নবাবকে আলীনগরের সন্ধি করতে বাধ্য করে। এই সন্ধির ফলে ইংরেজরা আবার তাদের বাণিজ্যিক ও সামরিক সুবিধা ফিরে পায়। এখান থেকেই কলকাতার ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। শহরটি আর কেবল নবাবী বাংলার একটি বন্দর বা বাণিজ্য কেন্দ্র থাকলো না, এটি হয়ে উঠল ইংরেজ সাম্রাজ্যবাদের প্রধান ঘাঁটি। পলাশীর যুদ্ধের পূর্ব প্রস্তুতিতে কলকাতার ভূমিকা। 1757 সালের পলাশীর যুদ্ধ ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই যুদ্ধের প্রস্তুতি, ষড়যন্ত্র, অর্থ সংস্থান এবং সামরিক সমন্বয়ের কেন্দ্রগুলির মধ্যে কলকাতা ছিল অন্যতম। কলকাতায় বসে ইংরেজরা মির্জাফর এবং অন্যান্য ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগাযোগ করে। যুদ্ধের অর্থ ও রসদ জোগাড় করা, সৈন্য সংগঠিত করা, রাজনৈতিক পরিকল্পনা করা, সব কিছুই করতে থাকে। অর্থাৎ নবাবী আমলের কলকাতা শেষ পর্যন্ত বাংলার স্বাধীনতা হারানোর ষড়যন্ত্রের এক প্রধান মঞ্চে পরিণত হয়। পলাশীর যুদ্ধের পর ইংরেজদের জয় নিশ্চিত হলে কলকাতার চরিত্রও বদলে যায়। নবাবী আমলের কলকাতা সেখানেই কার্যত শেষ হয় এবং শুরু হয় ঔপনিবেশিক কলকাতার যুগ। নবাবী আমলে কলকাতা পুরোপুরি পরিকল্পিত শহর ছিল না, তবে এই সময়েই শহরের মৌলিক নগর কাঠামো তৈরি হতে শুরু করে। রাস্তাঘাট, নদীর ঘাট, বাজার, কুঠি, গুদাম, বসতি এবং ধর্মীয় স্থানের মধ্যে সংযোগ গড়ে ওঠে। কাঁচা রাস্তা, নৌপথ ও পায়ে চলা পথই ছিল প্রধান যোগাযোগের মাধ্যম। স্থানীয় বাজারগুলি ছিল কলকাতার প্রাণকেন্দ্র। চাল, ডাল, মাছ, কাপড়, কাঠ, তেল, মশলা, মাটির বাসন, গৃহস্থালী জিনিস সব কিছুরই বাজার ছিল। ইংরেজদের বসতি ধীরে ধীরে স্থানীয় জনপদ থেকে আলাদা হয়ে ওঠে। সাহেবদের জন্য ছিল তুলনামূলক পরিচ্ছন্ন, পরিকল্পিত, সুরক্ষিত এলাকা, আর দেশীয় মানুষ থাকত ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত পাড়ায়। এই বিভাজন পরবর্তী ঔপনিবেশিক কলকাতায় আরও স্পষ্ট হয়। জলাভূমি, মশা, জ্বর, অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা জল, অপরিষ্কার নিকাশি, এইসব সমস্যা নবাবী আমলের কলকাতায় ছিল প্রকট। তবু বাণিজ্যের আকর্ষণ শহরটিকে টেনে নিয়ে চলেছিল। এই সময়কার কলকাতার সামাজিক ইতিহাসে নারী জীবনের উল্লেখ গুরুত্বপূর্ণ। যদিও অধিকাংশ ইতিহাসই পুরুষ প্রধান প্রশাসনিক ও বাণিজ্যিক ঘটনার ওপর ভিত্তি করে লেখা, তবু শহরের দৈনন্দিন জীবন নারীদের অংশগ্রহণ ছাড়া কল্পনাই করা যায় না। ঘর সংসার পরিচালনা, বাজার ও খাদ্য সংস্কৃতি, ধর্মীয় আচার, বস্ত্র ও কারুশিল্প, লোক সংস্কৃতি ও উৎসব, এইসব ক্ষেত্রে নারীদের সক্রিয় ভূমিকা ছিল। শহরের সামাজিক জীবন পরিবার কেন্দ্রিক ছিল, যেখানে যৌথ পরিবার, পাড়াপড়শির সম্পর্ক এবং ধর্মীয় উৎসব মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করত। নবাবী আমলের কলকাতাকে আমরা ঠিক কিভাবে মূল্যায়ন করব? এটি ছিল এক রূপান্তরের যুগ। একদিকে গ্রামীণ বাংলার নদী তীরবর্তী জনপদ, অন্যদিকে ইউরোপীয় বাণিজ্য, সামরিক শক্তি, নগরায়ন এবং ঔপনিবেশিক আধিপত্য, এই দুইয়ের সংযোগস্থল ছিল কলকাতা। এই সময়ের কলকাতার গুরুত্ব কয়েকটি কারণে অসামান্য।
এখানেই আধুনিক কলকাতার ভিত্তি স্থাপিত হয়। বাংলার অর্থনৈতিক সম্পদ বিদেশি শক্তির নজরে আসে। নবাবী শাসন ও ইউরোপীয় শক্তির সংঘাতের কেন্দ্র হয়ে ওঠে। পলাশীর যুদ্ধের পূর্ব প্রস্তুতির অন্যতম ক্ষেত্র ছিল এই শহর। গ্রামীণ জনপদ থেকে ঔপনিবেশিক শহরে রূপান্তরের সূচনা ঘটে। নবাবী আমলের কলকাতা তাই কেবল অতীতের একটি পর্যায় নয়, বরং এটি আধুনিক ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের এক ভিত্তিপ্রস্তর। নবাবী আমলের কলকাতা ছিল পরিবর্তনের, সংঘাতের, সম্ভাবনার এবং বিপদের এক জটিল অধ্যায়। সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতার ছোট ছোট গ্রাম থেকে শুরু করে ফোর্ট উইলিয়াম, ইংরেজ কুঠি, বাজার ঘাট, সাহেবপাড়া, দেশিপাড়া, বাণিজ্য ও রাজনীতির বিস্তার, সব মিলিয়ে এই সময়ের কলকাতা ছিল এক গর্ভবতী ইতিহাস, যার ভেতর থেকে জন্ম নেয় পরবর্তী ঔপনিবেশিক মহানগর। বাংলার নবাবরা প্রথম দিকে বিদেশি বণিকদের সীমার মধ্যে রাখতে চাইলেও ইংরেজরা বাণিজ্যের আড়ালে শক্তি সঞ্চয় করে। সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণ ছিল সেই আগ্রাসনের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ। কিন্তু পলাশীর ষড়যন্ত্র ও ইংরেজদের কূটনীতি শেষ পর্যন্ত বাংলার স্বাধীনতাকে বিপন্ন করে তোলে। কলকাতা হয়ে ওঠে সেই হারানো ইতিহাসের সাক্ষী। আজকের কলকাতার প্রতিটি ইট, প্রতিটি ঘাট, প্রতিটি পুরনো রাস্তা যেন নবাবী আমলের সেই প্রাথমিক ইতিহাসের স্মৃতি বহন করে। ফিরে যেতে হবে সেই সময়টিতে যখন এটি ছিল নদী তীরের এক উদীয়মান জনপদ, যেখানে বাংলার নবাবী শাসন, দেশীয় সমাজ ও বিদেশি শক্তির সংঘাতে ইতিহাস নতুন মোড় নিয়েছিল। নবাবী আমলের কলকাতা আমাদের শেখায় একটি শহরের জন্ম কেবল স্থাপত্য বা জনসংখ্যার বৃদ্ধি দিয়ে হয় না। তার জন্ম হয় অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সংঘর্ষ ও মানুষের জীবনযাত্রার সম্মিলিত ইতিহাসে। আর সেই কারণেই নবাবী আমলের কলকাতা বাংলা ও ভারতের ইতিহাসে চিরস্মরণীয়। তাহলে কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চীনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম আরও পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডিসক্রিপশনে। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প। আজকের পর্ব পাঠে ছিলাম আমি সৌম্য, স্ক্রিপ্ট সৌজন্যা মুখার্জি, পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন ও ভিডিও এডিট মিডল এন্টারটেইনমেন্ট সলিউশনস, কভার রৌনক। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।